ক্লান্ত অবসন্ন মুখে সুজয়কে বাড়ি ফিরতে দেখে সোমা জিজ্ঞেস করল, কি গো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কেমন অসুস্থ অসুস্থ লাগছে? কি হয়েছে আমায় একটু বলবে? সুজয় সোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেল এবং শুয়ে পড়ল। সোমা সুজয়ের পেছন পেছন রুমে এলো এবং সুজয়কে জিজ্ঞেস করল, তোমাকে একটা সাধারণ কথা জিজ্ঞেস করলাম, সেটার উত্তর দিতে পারলে না। কি হয়েছে আমাকে একটু বলবে? আর একটা কথা ছিল। বলো কি কথা? সারা জীবন তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার জীবন শেষ। এভাবে কেন বলছো? একটা ছোট্ট কথা জানতে চেয়েছি তো। তুমি বিরক্ত হলে জিজ্ঞেস করব না। মায়ের ঘরে এসি লাগাতে এসেছিল সকালে দুজন লোক। তুমি এত টাকা কোথায় পেলে? আমি তো বাবাকে কিছুই বলিনি। বাবাকে বলার জন্য ফোন করেছিলাম, কিন্তু বাবার ফোন সুইচ অফ। কি হয়েছে কে জানে মানুষটার। কালকেও কথা হয়নি ঠিক করে। সপ্তাহখানিক আগে ফোন করেছিলাম একবার, তখনই বলেছিল শরীরটা ভালো যাচ্ছে না। ভাবছি একবার গিয়ে দেখে আসবো বাবাকে। তোমার মা যদিও তার কাছ থেকে এসি দাবি করেছিল, কিন্তু আমি এখনো বলেই উঠতে পারিনি কথাটা বাবাকে। মা বোন দুজনে এসির কথা তুলে বারবার তোমাকে অপমান করছিল। তোমার থেকেও ওদের বেশি প্রয়োজন এসির, তাই ভাবলাম সবার আগে ওদের ঘরে একটা এসি লাগিয়ে দেই। সবই তো বুঝলাম, আমাকে অপমান করেছিল বলে মায়ের ঘরে এসি লাগিয়ে দিয়েছ, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে সেটা বললে না তো। টাকা কোথায় পেয়েছি তুমি জেনে কি করবে? তুমি কি সেখানে গিয়ে টাকা শোধ করে আসবে? হয়তো আমি শোধ করতে পারবো না, কিন্তু তবুও আমার তো জানার প্রয়োজন আছে। আর একটা বিষয়, তখন থেকে লক্ষ্য করছি তুমি বারবার তোমার পেটের কাছে হাত বোলাচ্ছ। কি হয়েছে তোমার পেটে? আমাকে দেখাও তো। সুজয় কিছুতেই তার পেটের অংশটা দেখাতে চাইছিল না। সোমা জোর করে গেঞ্জিটা তুলে পেট দেখতেই বুঝতে পারল সুজয় তার কিডনি বিক্রি করেছে এসির জন্য। সোমা চিৎকার করে বলল, এসব কি করেছো তুমি? কেন করেছো? একবারও আমার কথা ভাবলে না? এই তো আমার সংসার শুরু, এখন থেকে তুমি তোমার শরীরটাকে ক্ষত করে ফেললে। এবার আমার কি হবে বলো তো? বেশ জোরে জোরে কথা বলছে। এটা শুনতে পেয়ে অপলা দেবী ঘরের মধ্যে এলেন, কোনো পারমিশন নেওয়া ছাড়াই। তারপর ছেলের কাছে এসে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলতো? তোকে এমন শুকনো শুকনো দেখাচ্ছে? আর বৌমা তোকে এত চিৎকার করে কথা বলছে কেন? আপনি জানেন না মা, আপনার ছেলে কত বড় সর্বনাশ ঘটিয়ে ফেলেছে। আপনার রুমে এসি লাগানোর জন্য সে তার নিজের কিডনি বিক্রি করেছে। আমি কি তাকে কোনোদিন নিজের শরীর ক্ষত করে আমার শখ মেটাতে বলি? অপলা দেবী রাগে দুঃখে আর অপমানে কাঁদতে শুরু করলেন। ছেলের এত বড় ক্ষতি বোধ হয় তিনি চাননি। তিনি বললেন, বৌমা, সব কিছুর জন্য তুমি দায়ী। তোমার জন্য আমার ছেলে আজকে এই অবস্থা করেছে। তুমি তো সেদিন ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়েছিলে গরম লাগার বাহানায়। সেটা দেখি তো আমার ছেলে এসি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ তোমার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আপনার ছেলে যদি কিডনি বিক্রি করে আমার ঘরে এসি লাগাতো, তাহলে না হয় আপনি আমাকে বাজে কথা শোনাতেন, আমি চুপচাপ শুনে নিতাম। কিন্তু সে তো আপনাদের ঘরে এসিটা লাগিয়েছে। তাহলে আপনি কেন আমার সাথে এভাবে কথা বলছেন? এর জন্য কি আমি দায়ী? বরং আমি তো আপনার ছেলেকে বলতে পারি সে কার পারমিশন নিয়ে আপনার ঘরে এসি লাগিয়েছে। একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। ও চাইলে এরকম 10টা এসি আমার বাবা ঘরে লাগিয়ে দিয়ে যেতে পারত। তার জন্য ওকে কোনোদিন কিডনি বিক্রি করতে হতো না। সুজয় বুঝতে পারল বাড়ির প্রত্যেকটি মেম্বারেরই তার কিডনি বিক্রি করা নিয়ে বিশেষ কোনো কৌতূহল নেই। সকলেই এসিটা কেন কেনা হয়েছে এবং কোথায় লাগানো হয়েছে সে নিয়ে ঝামেলা করছে। সুজয় আফসোস করে বলল, আচ্ছা, তাহলে আমার কিডনি বিক্রি করা নিয়ে তোমাদের কারোর কোনো উৎকণ্ঠা নেই। সেটা কোন ঘরে লাগানো হয়েছে সে নিয়ে যত ঝামেলা, তাই তো? একা আমার দিকে আঙ্গুল না তুলে নিজের বউকেও কিছু বল। তোর বউ সবসময় তার বাপের টাকার গরম দেখায়। এ বাড়িতে থাকতে হলে আমি কারো বাপের টাকার গরম শুনতে নারাজ। প্রয়োজনে তোর কিডনি বিক্রি করা এসি তোর বউয়ের ঘরে গিয়েই লাগিয়ে দিয়ে আয়। সে বড়লোকের বেটি গরম সহ্য করতে পারে না, ফ্রিজ খুলে বসে থাকে। এসব তার ঘরেই ঠিক আছে। সোমা তো কখনো বলেনি আমাকে এসি কিনে দেওয়ার জন্য। তুমি আর ঝুমা দুজনেই তো ওর বাবার কাছ থেকে এসি নিয়ে আসতে বলেছ। আজকে সে কথা অস্বীকার করতে পারবে না। এসিটা এনেছি তোমাদের জন্যই। আমি আমার স্ত্রীকে বিয়ে করে এনেছিলাম, সে আমায় বলেছিল আমি যেভাবে রাখবো সে সেভাবেই থাকবে। কিন্তু দিনের পর দিন তোমরা তাকে অপমান করেছ, অবহেলা করেছ, তবুও সে মুখ ফুটে আমাকে একটাবারও প্রতিবাদ করেনি। হয়তো আমি প্রতিবাদ করিনি এতদিন, কিন্তু আজকে করব। আমার মনে হয় তোমার শরীরটাকে ক্ষত করা তোমার একদমই উচিত হয়নি। ছি ছি সুজয়, মা আর বোনকে খুশি করতে গিয়ে তুমি তোমার স্ত্রীর জীবনে এত বড় বিপদ নিয়ে চলে এলে। এই কিডনিটা আমি আসলেই। কথাটা বলতে বলতে থেমে গেল সুজয়, কারণ সে লক্ষ্য করল সোমার দাদা নিবিড় হঠাৎ করে তাদের বাড়িতে এসেছে। নিবিড়কে এখানে আসতে দেখে
সুজয় হাতের ইশারায় কিছু একটা গোপন করার চেষ্টা করল, কিন্তু সেটা সোমার চোখে পড়ে যেতেই সোমা সুজয়কে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? তুমি দাদাকে কি বিষয়ে চুপ থাকতে বলছো? আমারও জানার দরকার আছে। দাদা, তুই আমায় একটু জানাবি সুজয় কেন তোকে চুপ থাকতে বলল? সোমাকে দেখে নিবিড়ের দুই চোখে জল চলে এলো আর বলল, জানি বোন, তুই নিম্ন মধ্যবিত্ত পরিবারে নিজ ইচ্ছে বিয়ে করেছিলিস বলে তোকে আমরা অনেক ভুল বুঝেছিলাম, অনেক বাজে কথা বলেছিলাম, সুজয়কে নিয়ে কটু মন্তব্য করেছিলাম। কিন্তু সুজয় গতকাল আমার চোখ খুলে দিয়েছিল। সুজয় না থাকলে আমরা আমাদের বাবাকে বাঁচাতে পারতাম না। বাবাকে বাঁচাতে পারতিস না মানে? কি হয়েছে বাবার? কই, আমি তো কিছুই জানি না। সুজয় ক্রমাগত নিবিড়কে আঙুলের ইশারায় চুপ করতে বলছিল, কিন্তু নিবিড় তার সে ইশারাকে উপেক্ষা করে সোমাকে বলল, না সুজয়, আজকে তুমি চুপ থাকতে বলো না। আজকেও যদি আমি চুপ থাকি তাহলে ঈশ্বর আমাকে কোনোদিনই ক্ষমা করবেন না। তোমাকে আমরা কত ভুল বুঝেছিলাম, কত অন্যায় কথা বলেছি তোমার সম্পর্কে, কিন্তু আসলে তুমি একজন সঠিক এবং বিবেকবান পুরুষ, সেটা আমি বুঝতে পেরেছি। আর আমার বোনকে এই বিষয়টা নিয়ে জানানোটা আমার কর্তব্য। আচ্ছা দাদা, কি হয়েছে বলতো? এটা নিয়ে তো কসলাকসলি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ আমাকে একটু খোলসা করে বলবে কি হয়েছে? গতকাল বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। তারপর আমি তোর ফোনে একটা ফোন করি, কিন্তু কোনো কারণবশত তুই তোর ফোনটাকে রিসিভ করিসনি। ফোন রিসিভ করেছিল সুজয়, আর সুজয়কে আমি তুই ভেবে বলে ফেলি যে বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। যদি আজকের মধ্যে অপারেশন করে একটা কিডনি না দেওয়া হয় তাহলে কিন্তু বাবাকে বাঁচানো যাবে না। হয়তো আমাদের কাছে অগাধ টাকা পয়সা আছে, কিন্তু সেম ব্লাড গ্রুপের কোনো কিডনি সে সময় অ্যাভেলেবেল ছিল না। তাই ডাক্তারবাবু জবাব দিয়ে দিচ্ছিলেন। হঠাৎ করে ঈশ্বরের দূত হিসেবে সুজয় এসে উপস্থিত হয় এবং নিজের জীবনের বাজি রেখে নিজের কিডনিটা বাবাকে দিয়ে দেয়। আরে দাদা, আমি তো আপনাকে বলেছিলাম এসব কথা সোমাকে শোনাবেন না। ওর বাবা কষ্টে আছে জানলে ও ভীষণ কষ্ট পাবে। এত বড় একটা কথা তুমি আমাকে আগে বলনি কেন? আর মাসিমা, আপনাদেরকেও একটা কথা বলি, নিজের ছেলেটার আত্মসম্মানের প্রতি একটু নজর দিন। আপনারা তাকে তার শ্বশুরের কাছ থেকে এসি চেয়ে আনতে বলেছিলেন, কিন্তু সে কোনোদিনই মুখ ফুটে এসি চাইত না। ঘটনাটা শোনার পর আমি জোর করে আপনাদের বাড়িতে এসিটা লাগিয়ে দিয়ে গেছি, কারণ আমি মনে করি একটা ছেলের আত্মসম্মানের কাছে পৃথিবীর সব কিছুই তুচ্ছ। আজ সুজয় না থাকলে আমরা আমাদের বাবাকে হয়তো ফিরে পেতাম না। আপনার এই ভালো ছেলেটার প্রতি যখন তখন জুলুম করে বসবেন না। হয়তো এমনও দিন আসতে পারে যখন একটা ছোট্ট জিনিসের জন্য আপনারা আপনাদের ছেলেকে হারিয়েও ফেলবেন। কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো আমি জানি না। তুমি না থাকলে আমি হয়তো আমার বাবাকে আর দেখতে পেতাম না। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মায়ের ঘরে এসি লাগিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি কত বাজে কথা শুনিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো তুমি নিজের কিডনিটা বিক্রি করে এসি কিনে এনেছো, কিন্তু আসল ঘটনা জানার পর নিজের প্রতি কেমন লজ্জাবোধ হচ্ছে। তোমার মতন স্বামীকে আমি ভুল বুঝেছিলাম, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। পারলে আমায় ক্ষমা করো। তোমার প্রতি সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। আর ঈশ্বরের কাছে এটাই চাইব, যেন সারা জীবন তোমার সাথে সুখে সংসার করতে পারি। আগামী 7 জন্মে তোমাকে স্বামী হিসেবে পাই।